এই মুহূর্তে আবুধাবিতে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। ম্যাচের সবশেষ খবর জানবো, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাব্বির। মাকসুম, আপনি যেমনটা বলছিলেন যে জয়ের সুবাতাস পাচ্ছে, সেই জয় হয়তো এখন সময়ের ব্যাপার। আর 2 রান বাকি বাংলাদেশ দলের একটা আনুষ্ঠানিকভাবে যে প্রথম জয় দিয়ে এশিয়া কাপ শুরু করবে সেই জয়ের। তবে দুশ্চিন্তার বিষয়টা হচ্ছে যে রান রেট এই ম্যাচের আগে থেকেই অনেক আলোচনা ছিল। রান রেটটা একটা বড় ব্যাপার হবে, কারণ প্রথম ম্যাচে আফগানিস্তান এই হংকংয়ের বিপক্ষে যেভাবে বড় ব্যবধানে জয় পেয়েছে, অর্থাৎ 92 রানের যে জয় তাদেরকে নেট রান রেটে এগিয়ে দিয়েছে, সেই রান রেটের কথা মাথায় রেখে বাংলাদেশ দলকে একটা তাড়া ছিল যে তারা একটা ভালো কিছু করবে বা একটা বড় জয় তুলে নেবে, যাতে সুপার ফোরের যে সমীকরণ সেই সমীকরণে তারা বেশ ভালোভাবে টিকে থাকতে পারে। তবে আজ আমরা একদম উল্টো চিত্র দেখলাম। বাংলাদেশ দল প্রথম দিকে রান রেট 10 করে রাখলেও পরবর্তীতে যখন লিটন এবং হৃদয় যখন ইনিংস বিল্ড আপের একটা চেষ্টা করলো, তখন আমরা দেখলাম খুবই মন্থর গতির একটা ইনিংস, এবং সেই ম্যাচ শেষ পর্যন্ত এখন 16 ওভারে এসে শেষ হতে যাচ্ছে। অর্থাৎ নেট রান রেটে খুব একটা বাড়তি সুবিধা পেতে যাচ্ছে না বাংলাদেশ। যে সুবিধাটা পেলে হয়তো বাংলাদেশ একটু এগিয়ে থাকতো পরবর্তী যে 2টা ম্যাচ রয়েছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচের আগে। তবে সেই নেট রান রেটের হিসেবটা নিজেদের পক্ষে আনতে না পারলেও অবশেষে বাংলাদেশ দল এই যে জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয়বারের মতো খেলতে নেমে প্রথমবারের মতো জয় পেয়েছে। সেই সাথে আরেকটু জানিয়ে রাখি, হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ প্রথমবারের মতো জয় পেল। 2014 সালে বাংলাদেশ তাদের একমাত্র দেখায় এই হংকংয়ের কাছে ঘরের মাঠে হেরেছিল। আজকে কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে সে স্কোর লাইনটা 1-1 করলো, এবং এই মুহূর্তে যেটা আপনি দেখতে পাচ্ছেন হয়তো আমার পেছনে, যে আরও একটা উইকেটের পতন ঘটলো বাংলাদেশের একদম শেষ মুহূর্তে এসে। এই উইকেটের পতনটাও হয়তো বাংলাদেশ দলের নেট রান রেটের হিসেবটা আরেকটু জটিল করে দিবে, এবং এরপরে আসলে বাংলাদেশ দলের সামনে ওই শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প থাকছে না, এবং সেটা না করতে পারলে আসলে গ্রুপ পর্ব থেকেই বাংলাদেশ দলের এই যে এশিয়া কাপ মিশন, সেই এশিয়া কাপ মিশন শেষ হতে পারে। এবং এই চিন্তা হয়তো টিম ম্যানেজমেন্টের কাঁধেও থাকবে। এই ম্যাচ শেষে প্রেস কনফারেন্স রয়েছে, সেই প্রেস কনফারেন্সে আমি এবং অন্য যে গণমাধ্যম কর্মীরা রয়েছে তারা হয়তো নিশ্চয়ই এই ব্যাপারে প্রশ্ন করবে যে বাংলাদেশ দলের উপরে আসলে কী ধরনের পরিকল্পনা নিয়ে তারা খেলতে নেমেছে, এবং এখানে যেহেতু সেকেন্ড ইনিংসে ব্যাট করা কিছুটা সহজ, বোলারদের জন্য কাজটা কঠিন হয়ে যায়, সেক্ষেত্রে বাংলাদেশ দল এই 144 রানের টার্গেটটা আরও একটু আগে কেন তারা করতে পারলো না, বা তাদের মাইন্ডসেটটা কী ছিল। কারণ বাংলাদেশ দল টসে জিতলো, এবং টসে জেতার পরে তাদের পক্ষে যে সিদ্ধান্তটা আসে, অর্থাৎ আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত, সেই আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পরেই কিন্তু তারা এই ম্যাচে তারা খেলতে নেমেছে। এবং তারপরে কিন্তু তারা এই যে রানটা তারা করতে নামবে সেটাও কিন্তু খুব আহামরি বেশি ছিল না। সেই আহামরি রান না থাকার পরেও আসলে তারা যেভাবে ব্যাটিং করলো সেটা আসলে প্রশ্ন জাগাবে যে বাংলাদেশ দলের আসলে এই এশিয়া কাপে নিজেদের মাইন্ডসেটটা বা লক্ষ্যটা কী, এবং তারা আসলে কোন উদ্দেশ্যে এই টুর্নামেন্টে খেলবে। এরপরে আপনার সামনে যখন বড় দুটো অপোনেন্ট থাকবে, অর্থাৎ শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মতন দুটো দল, তখন আসলে এই হংকং ম্যাচ, যেটা আসলে তুলনামূলক কিছুটা সহজ প্রতিপক্ষ, সেখানে আসলে আপনি নিঃসন্দেহে চাইবেন একটা বড় জয় তুলে নিতে। সেই সাথে আমি যদি আজকের একাদশের কথা বলি, সেখানেও আসলে বাংলাদেশ দল একটা ডিফেন্সিভ মাইন্ডসেটে খেলেছে। বাংলাদেশ দল আজকে রিশাদ হোসেনকে খেলিয়েছেন, যার সাম্প্রতিক পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। এই মাঠে হয়তো নাসুম আহমেদের মতন একটা ফিঙ্গার স্পিনার খুব একটা বাড়তি সহযোগিতা করতে পারতো দলের হয়ে। তার পাশাপাশি তাওহিদ হৃদয়, যিনিও আসলে খুব একটা ভালো ছন্দে নেই, সেই হৃদয়কেও আসলে টিম ম্যানেজমেন্ট খেলিয়েছে। হয়তোবা হংকংয়ের বিপক্ষে সে কিছুটা রান পাবে, সে রান পেয়েছে, তবে তার এই ইনিংসটা আসলে দলের উপকারে কতটুকু লেগেছে সেটাও একটা প্রশ্ন। পাশাপাশি লিটন কুমার দাস যখন 50 তুলে নিয়েছেন, তারও আসলে একটা ভালো বুস্ট আপ হবে। এবং এই মুহূর্তে শুধুমাত্র এই মুহূর্তে আপনি পেছনে দেখবেন আমার জায়ান্ট স্ক্রিনে বাংলাদেশ দল নিজেদের প্রথম জয় তুলে নিল, এবং নেট রান রেটে হয়তো পিছিয়ে থাকার জন্য গ্রুপের 2 নম্বরে থাকবে। তবে এই জয়টা আসলে নিঃসন্দেহে বাংলাদেশ দলকে বুস্ট আপ করবে। দর্শক, দুঃখিত। এবং এই জয়ের মাধ্যমে বাংলাদেশ দল তাদের এশিয়া কাপ মিশনটা যেভাবে শুরু করতে পারতো তেমনভাবেই শুরু করলো, এবং বাংলাদেশ দলকে অভিনন্দন। কারণ একটা সহজ ম্যাচ তারা কিছুটা কঠিন করে জিতলেও অবশেষে এশিয়া কাপের শুরুটা সেই প্রত্যাশিতভাবেই হয়েছে। বাংলাদেশ দল এশিয়া কাপের শুরুটা বেশ ভালোভাবেই করেছে। এখানে প্রবাসী কিছু সমর্থকদের আমরা দেখেছি, তারা আসলে একটা বড় আশা নিয়ে এসেছিলেন যে বাংলাদেশ দল ভালো একটা কিছু করবে, এবং সেই ভালো কিছুর মাধ্যমে আসলে জয়ের মাধ্যমে বাংলাদেশ দল এই
টুর্নামেন্টের শুরুটা করলো এবং আরেকটা বিষয় যেটা আসলে খুব প্রশ্ন জাগাচ্ছে সেটা হচ্ছে তাওহিদ হৃদয়, লিটন কুমার দাসদের ব্যাটিং। সম্প্রতি বাংলাদেশ দল জুলিয়ান উডকে এনেছিলেন পাওয়ার হিটিং শেখাতে। আমরা দেখেছি নেদারল্যান্ড সিরিজে খুব একটা তার ব্যত্যয় ঘটেনি, তারা ব্যাটসম্যানের চেষ্টা করেছে বড় শট খেলতে এবং ছক্কা মারাতেও বাংলাদেশ একটা রেকর্ডের ভিতরে ছিল। তবে আজকে কিন্তু জুলিয়ান উড যাওয়ার পরে তাদের সেই পাওয়ার হিটিং অ্যাবিলিটিটাকেও আমরা চলে যেতে দেখেছি। বাংলাদেশ দল খুবই ডিফেন্সিভ মাইন্ডসেটে খেলেছে, যদিও বা সেকেন্ড ইনিংসে হংকংয়ের বোলারদের জন্য কাজটা বেশ কঠিনই ছিল এবং হংকংয়ের বোলারদের যে মান, তাতে আসলে বাংলাদেশ দল যদি এই টুর্নামেন্টের শিরোপা জয়ের লক্ষ্যে থাকে তাহলে আসলে তাদেরকে আরও ভালো ব্যাটিং করতে হতো। তবে সেই ভালো ব্যাটিংটা আমরা করতে দেখিনি। জুলিয়ান উডের মাধ্যমে বাংলাদেশ দল কি শিখলো কিংবা তারা এই টুর্নামেন্টে সেই পাওয়ার হিটিংয়ের কতটুকু কাজে লাগালো সেটাও হয়তো প্রেস কনফারেন্সে প্রশ্ন উঠবে এবং টিম ম্যানেজমেন্ট সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবে। তবে আপাতত এতটুকুই স্বস্তির বিষয় যে বাংলাদেশ দল একটা জয় দিয়ে এশিয়া কাপের টুর্নামেন্টটা শুরু করলো। এখন দেখার বিষয় পরবর্তী দুই যে বিগ জায়ান্ট আফগানিস্তান এবং শ্রীলঙ্কা, তাদের বিপক্ষে কেমন করে এবং এই এশিয়া কাপের গ্রুপ অফ ডেথ থেকে বাংলাদেশ দল সুপার ফোরে যেতে পারে কিনা। সংযুক্ত আরব আমিরাত থেকে এখন পর্যন্ত এই ম্যাচ নিয়ে আমার কাছে এই ছিল সবশেষ। হংকংকে 7 উইকেটে হারিয়ে এশিয়া কাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। আমাদের সঙ্গে শেখ জায়েদ আবুধাবি স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছিলেন সাব্বির মিথুন এবং ম্যাচ অ্যানালাইসিস শুনছিলেন তার কাছ থেকে।